আসসালামু আলাইকুম। কারো ল্যাপটপ দিয়ে ফ্যাসিনেশন যদি অনেক বেশি থাকে, পকেটের ডেপথ যদি অনেকটা ইনফিনিট পর্যায়ে চলে যায়, তাহলে Asus Strix Scar 18টা অবশ্যই র্যাডারে রাখবেন। সো এই ল্যাপটপটা নিয়ে একটা শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আছে, চলুন ফুল ভিডিওতে জাম্প করা যাক। আপনারা দেখছেন Droid Head এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আমাদের হাতে যে ইউনিটটা রয়েছে সেখানে আমরা ইন্টেল কোর আল্ট্রা 9 275HX প্রসেসর দেখেছি, তার সাথে 13 টপস পর্যন্ত এনপিইউ রয়েছে। RTX5080 ল্যাপটপ জিপিইউ রয়েছে, যেটা 175 ওয়াট পর্যন্ত টিডিপি সাপোর্ট করে। 32GB DDR5 র্যাম রয়েছে, যেটা আপগ্রেডেবল। HK Hynix 1TB Zen 4 NVMe SSD পেয়েছি এবং আরও একটা স্লট অ্যাভেলেবল। 18 ইঞ্চ 2.5K মিনি এলইডি ডিসপ্লে রয়েছে, যেটা 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Asus এটাকে ROG Nebula HDR ডিসপ্লে বলছে। 90 ওয়াট আওয়ার লিথিয়াম আয়ন 4 সেল ব্যাটারি, তার সাথে 380 ওয়াটের অ্যাডাপ্টার। এটাকে আবার টাইপ সি দিয়ে 100 ওয়াট ম্যাক্স চার্জ দেওয়া যাবে। Wi-Fi 7, ব্লুটুথ 5.4 রয়েছে। এই ল্যাপটপটা বোল্ড, প্রচুর অ্যাগ্রেসিভ ডিজাইন, যেটা Asusের ROG ক্যারেক্টারিস্টিক্সকে উপস্থাপন করেছে। চারদিকে RGB লাইট বার রয়েছে, লিডে ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে এবং পার্কি RGB কিবোর্ড রয়েছে। এটার অ্যাস্থেটিক মুখে বলার থেকে দেখতেই বেশি সুন্দর লাগে। কিবোর্ডটা চিকলেট স্টাইল, পার্কি RGB রয়েছে, এটার সাথে প্রিলিমিনারি এবং সেকেন্ডারি ফাংশন কি রয়েছে। ফিলিংটা আমার কাছে ট্যাকটাইল লেগেছে, হুইচ ইজ গুড। 3টা লেভেলে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় এবং RGB লাইট সিঙ্ক করা যাবে Asus Arboric Crate থেকে। নামপ্যাড অ্যাভেলেবল। টাচপ্যাডটাকে 36% ইনক্রিজ করা হয়েছে, যদিও গেমিং ল্যাপটপে টাচপ্যাড খুব বেশি ম্যান্ডেটরি কিছু না। এই ল্যাপটপগুলোতে আসলে গেমিং মাউস ইউজ করা হয় গেম খেলার ক্ষেত্রে, তবে ট্র্যাকপ্যাডটা স্মুথ এবং অ্যাকিউরেট ছিল। যে কোনো জায়গায় আমরা ক্লিক করতে পেরেছি। উপরের দিকে ক্লিকটা একটু মুশি হলেও নিচের দিকের ক্লিক ফিল ওয়াজ গুড। ওয়েবক্যামটা একদম বেসিক ছিল, 1080p ওয়েবক্যাম, লো লাইটে গ্রেইন দেখেছি। আশপাশে প্রচুর লাইট থাকলে মোটামুটি একটা কভারেজ দেয়। মাইক্রোফোনে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, ভয়েস সাউন্ডেড রিয়েলি ওয়েল। ল্যাপটপের বাম দিকেই আইও পোর্টের মোটামুটি সবকিছু অ্যাভেলেবল। একটা 3.5mm কম্বো জ্যাক, HDMI 2.1 ফুল সাইজ, 3টা USB 3.2 Zen 2 টাইপ A পোর্ট রয়েছে, যেটা 10 Gbps পর্যন্ত স্পিড সাপোর্ট করে। একটা 2.4G ল্যান পোর্ট রয়েছে, দুটো থান্ডারবোল্ট 5 পোর্ট রয়েছে। এই কনফিগারেশনটা অবশ্যই রাইট হ্যান্ডেড মাউস ইউজারদের জন্য বেশ কমফোর্টেবল একটা জিনিস। তবে এত বড় ল্যাপটপের পেছনের সাইডে যদি কিছু পোর্ট থাকতো তাহলে আরেকটু ইজিলি কেবল ম্যানেজ করা যেত। তবে এটার আপগ্রেডেবিলিটি বেশ সহজ। এটার ব্যাক প্যানেলটাতে কোনো রকম টুল ছাড়াই এন্ট্রি করা যায়। দুটো র্যাম স্লট, দুটো SSD স্লট, যেখানে Zen 5 SSD সাপোর্ট করে, এক্সট্রা টুল ছাড়াই অ্যাক্সেস করা যায়। টোটাল 4টা স্পিকার রয়েছে, 2টা স্ক্রিনের নিচে এবং 2টা সামনের দিকে। বেশ ডিসেন্ট আমরা বেস পেয়েছি। হাই ভলিউমে একটু সাউন্ড ডিস্টর্ট করলেও 85% ভলিউমে ক্রিস্প ডিটেইলড সাউন্ড প্রডিউস করেছে। এটার ব্যাটারি 90 ওয়াট আওয়ার। পাওয়ার সেভার মোড অন রাখলে ব্যাটারি অপারেশনে এটা বাই ডিফল্ট 60 হার্টজে পুশ করবে। গেমিং ডিভাইস, সো ব্যাটারি থেকে খুব আহামরি সাপোর্ট পাওয়া যাবে এরকম কোনো কারণই নাই। 4 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা, হালকা পাতলা ক্যাজুয়াল গেম খেলা এবং ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পেরেছি। আর স্লিপ মোডে থাকা অবস্থায় 24 ঘন্টায় আমরা 35% ব্যাটারি ড্রেন হতে দেখেছি। সো পারফরমেন্সে যাওয়ার আগে থার্মাল নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করে ফেলি। এটাতে ভ্যাপর চেম্বার প্লাস থার্মাল গ্রিজলির লিকুইড মেটাল ইউজ করা হয়েছে। 3টা ফ্যান রয়েছে। এটার পেছনের সাইড দিয়ে এক্সস্ট হবে আর ইনপুট হবে নিচ থেকে। 3টা পারফরমেন্স মোডের পাশাপাশি ম্যানুয়াল কন্ট্রোল রয়েছে। প্রাইম 95 স্মল FFT লোডে আমরা CPU 98 ডিগ্রি এভারেজ খেয়াল করেছি, পিকে 105 পর্যন্ত পৌঁছায়, যেখানে পাওয়ার ড্র ছিল 135 ওয়াট, এভারেজ ছিল 115, আর আমাদের ফ্যান নয়েজ 50 ডিবির আশপাশে ছিল। ফার্মার্ক 2 10 মিনিট ধরে চালিয়ে আমরা GPU এর এভারেজ টেম্পারেচার পেয়েছি 86 ডিগ্রি, আর এভারেজ পাওয়ার ড্র ছিল 174 ওয়াট। আর ফার্মার্ক প্লাস প্রাইম 95 টেস্ট একসাথে 5 মিনিট ধরে রান করে আমাদের টেস্ট রেজাল্টগুলো আপনারা কারেন্টলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটা একদম ফুল থ্রটলে 51-52 ডিবির মতো সাউন্ড প্রডিউস করে। কম্বাইন্ড লোডে CPU কিঞ্চিত থার্মাল থ্রটল করে, GPU কে বেশি প্রেফারেন্স দেয়, CPU কম্পারেটিভলি কম পাওয়ার কনজিউম করে। এবার গেমিং বেঞ্চমার্কে চলে যাওয়া যাক। RDR2 1600Pতে আমরা ম্যাক্সড আউট সেটিংয়ে এভারেজ FPS পেয়েছি 86, ম্যাক্সিমাম ছিল 101, মিনিমাম 82। সাইবারপাঙ্ক 1600Pতে রে ট্রেসিং ওভারড্রাইভ প্রিসেটে DLSS অন করে আমরা এভারেজ FPS পেয়েছি 50, ম্যাক্সিমাম ছিল 56, মিনিমাম 43। অ্যালেন ওয়াক 2তে 1600P হাই প্রিসেটে ফরেস্ট ওয়াক থ্রুতে আমরা এভারেজ FPS পেয়েছি 61, ম্যাক্সিমাম 82, মিনিমাম 40।
সিনেবেঞ্চ R32-তে মাল্টি কোরে 34,105, সিঙ্গেল কোরে 2211 স্কোর করেছে। সিনেবেঞ্চ 2024-এ আমরা মাল্টি কোরে 1818, সিঙ্গেল কোরে 128 স্কোর দেখেছি। ওপেন ডাটা ব্লেন্ডার ক্লাসরুম রেন্ডারে আমাদের সিপিইউ স্কোর করেছে 469.9, জিপিইউ স্কোর করেছে 6,932.7। গিগবেঞ্চ 6-এ সিপিইউ সিঙ্গেল করে 3,059, মাল্টি করে 15,869 স্কোর করেছে। জিপিইউ ওপেন সিএলএ স্কোর করেছে 2,04,975। 7-জিপ 32 মেগাবাইট ডিকশনারি ডিকম্প্রেশনে 166.5 স্কোর করেছে, কম্প্রেশনে 99.6। ইউনিজিনি সুপার পজিশন 4K অপটিমাইজডে 17,289 স্কোর করেছে, ম্যাক্সিমাম ছিল 62.6 FPS। ফিউজেট বেঞ্চ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 12,334 পয়েন্ট পেয়েছে, অ্যাডোবি ফটোশপে 8,421 পয়েন্ট পেয়েছে, অ্যাডোবি আফটার ইফেক্টে 12,996 পয়েন্ট পেয়েছে। ক্রিস্টাল ডিস্কমার্কে এর 1 টেরাবাইটের এসএসডি সিকোয়েন্সিয়াল রিড দেখিয়েছে 5,944 মেগাবাইট পার সেকেন্ড আর রাইট দেখিয়েছে 3,800 মেগাবাইট পার সেকেন্ড। 3D মার্ক টাইমস পায়ে 18,600 স্কোর করেছে। এর 18 ইঞ্চি ডিসপ্লেটা মিনি এলইডি ডিসপ্লে, এই বাজেটে অবশ্যই বেস্ট অফ দ্য বেস্টের খাতায় পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। 2.5K 1660p রিফ্রেশ রেট 240 হার্টজ পর্যন্ত পৌঁছায় আর G2G রেসপন্স টাইম 3 মিলিসেকেন্ড। কালার অ্যাকিউরেসি এক কথায় চমৎকার ছিল, ইট ওয়াজ প্রি ক্যালিব্রেটেড। কালার কভারেজ 100% sRGB, অ্যাডোবি RGB 87.1%, 99.6% DCI-P3 কভারেজ এবং ডেল্টা ইর ভ্যালু আমরা পেয়েছি 0.98। অ্যাডোবি RGB কভারেজটা যদি 95-এর উপরে চলে যেত তাহলে এটা খুবই কঠিন একটা জিনিস হইতো। এই ডিসপ্লেটার রেসপন্স গেমিংয়ে তো অবভিয়াসলি কোনো প্রফেশনাল ওয়ার্কলোডও যদি এখানে দেওয়া হয়, ইট পারফর্মড রিয়েলি ওয়েল। সো এটা একদম প্রো লেভেলের পারফরমেন্স অফার করছে, খুবই চমৎকার থার্মাল এবং কুলিং ফিচার এখানে রয়েছে এবং আমাদের টেস্ট রেজাল্ট আসলে সেটাই শোকেস করেছে। আমরা এখন পর্যন্ত যে ল্যাপটপগুলো টেস্ট করেছি বা ইউজ করেছি, দিস ওয়াজ দ্য ব্রাইটেস্ট। টুললেস আপগ্রেডেবিলিটিও অবভিয়াসলি ইউজারদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। আর ব্যাটারি লাইফ এরকম একটা বিফি ল্যাপটপ হিসেবে 4 ঘন্টা, এটাও আসলে ইগনোর করার সুযোগ নেই। যদিও এইরকম একটা ল্যাপটপের সাথে প্রোভাইডেড যে অ্যাডাপ্টার সেটাই মানুষজন ইউজ করবে, আদারওয়াইজ যে পারফরমেন্সটা প্রমিস ছিল সেটা ব্যাটারি থেকে পাওয়া সম্ভব না। কনসের খাতায় অবশ্যই পড়বে এটার প্রাইস। এটার পেছনের সাইডে আরও কিছু পোর্ট থাকলে আমি পার্সোনালি খুশি হইতাম, স্পেশালি HDMI এবং পাওয়ার পোর্টগুলো যদি পেছনে পার করা যেত, কেবলটাকে আমরা আরও ইজিলি ম্যানেজ করতে পারতাম। এটার হিঞ্জ ওপেন এবং ক্লোজ করার সময় আমরা কিছু ক্লিকিং সাউন্ড পেয়েছি, যেটা এই লেভেলের ফ্ল্যাগশিপ ল্যাপটপের থেকে আসলে এক্সপেক্ট করাটা একটু ডিফিকাল্ট। আর বায়োসে আরও কিছু যদি ফিচার থাকতো, আমার মনে হয় অ্যাজ আ কনজিউমার আই উড বি মাচ হ্যাপিয়ার। রিগার্ডলেস, যাদের বাজেট প্রায় ইনফিনিট লেভেলের বেস্ট অফ দ্য বেস্ট গেমিং পারফরমেন্স বা বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স চান একটা পোর্টেবল মেশিন থেকে, Asus Strix Scar 18 তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস। ইটস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। Asus-এর রোড শো হয়, Asus-এর ডিসপ্লে সেন্টারেও এই ল্যাপটপগুলো টেস্ট করার একটা ব্যবস্থা আছে। প্রাইস বা বাজেট যদি কোনো অবজেক্ট না হয়, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফারিং কারেন্টলি ইন দ্য মার্কেট রাইট নাও। এই ল্যাপটপগুলো বেসিক্যালি একদম প্রফেশনাল যারা আছেন, যারা অন দ্য গোতে একদম পাওয়ারফুল একটা মেশিন চান, এডিটিং, রেন্ডারিং, 3D মডেলিং, গেমিং তো অবশ্যই এগুলো কাজ করা যাবে। এটার ওয়েল ক্যালিব্রেটেড ডিসপ্লে অ্যান্ড হার্ডকোর পারফরমেন্স ফুল কভারেজ দেবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।